আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি অফিডিয়ান। লিখেছেন আমিনা। গ্রামের রাস্তা এখন পুরোপুরি ফাঁকা। সেই ফাঁকা রাস্তাতেই বুলেটের গতিতে নিজের মার্সিডি ব্রাঞ্চটা হাঁকিয়ে নিয়ে যাচ্ছে সাফওয়ান। সাফিন বসে আছে ভাইয়ের পাশের সিটে চুপচাপ। ওর মাথায় ঘুরছে একটু আগে সাফওয়ান আর রাফসান ভাইয়ের ভেতরকার আক্রমণাত্মক সংলাপগুলো। সাফওয়ান ভাই রুমি আপুকে বিয়ে করতে যাচ্ছে শুনি রাফসান ভড়কে যায় অনেক। সাফওয়ানের এই ভয়ঙ্কর জীবনের সাথে রুমি আপুকে না জানানোর জন্য মিনতি করে ও। নইলে সাফওয়ানকে খুঁজতে থাকা লোকজনদের জানিয়ে দেবে সাফওয়ান ঠিক কোথায় আছে। কিন্তু রাফসানের কথায় তাচ্ছিল্য হাসি হেসে কলটা কেটে দেয় সাফওয়ান। সাফওয়ান ভাই যে রুমি আপুকে বিয়ে করতে যাচ্ছে এটা ভেবে ওর ভালো লাগছে অনেক। ফাইনালি গুলুমুলি রুমি আপুকে নিজের কাছে স্থায়ীভাবে রেখে দিতে পারবে। কিন্তু রাফসান ভাইয়ের কথাগুলো সাফিনকে ভাবাচ্ছে অনেক। সাফওয়ান ভাই কি করেছে? ওকে সিঙ্গাপুরের লোকজনই বা কেন খুঁজছে? কি এমন কাজ করতো ভাইয়া সিঙ্গাপুরে? কয়েকবার মনে হলো ভাইয়াকে জিজ্ঞেস করবে, কিন্তু সাফওয়ানের ইস্পাত কঠিন মুখটার দিকে তাকিয়ে আর সাহস হলো না কিছু জিজ্ঞেস করার। চুপচাপ রাস্তা দিকে তাকিয়ে রইল ও। নিজে বিছানায় চোখ মুখ শক্ত করে বসে আছে রুমাইশা। চোখ থেকে মাঝে মাঝে ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে পড়ছে। শাড়ি পরেনি ও। ওকে জোর জবরদস্তি করেও আয়েশা বা জুলেখা কেউ শাড়ি পরাতে পারেনি। আগে যে পোশাক পরা ছিল তাই পরে বসে আছে এখন। বিছানার চাদরটা দুমড়ে মুচড়ে হাতে ধরে রেখেছে গায়ে জোরে। অনার হয়ে আছে একদম। আয়েশা আর জুলেখা দুইজন ওর দিকে বসে তাকিয়ে আছেন। জুবার একটু দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে আছে ওর সোজাসুজি। চোখ দুটো লাল হয়ে ফুলে আছে ওর। বাম পাশের চোয়ালটা আয়েশার হাতের চর খেতে খেতে ফুলে গেছে। চরের দাগগুলো স্পষ্ট হয়ে ফুটে উঠেছে ওর মুখের ওপরে। শামসুল বাইরে থেকে আয়েশার উদ্দেশ্যে বললেন, ইমাম সাহেব রওনা দিয়েছে, পৌঁছে যাবেন খানিকক্ষণ পর, হেঁটে আসছে তাই একটু সময় লাগবে। আয়েশা সেটা শুনে রুমাশার দিকে তাকিয়ে বললেন, ইমাম সাহেবও চলে আসছে। তুই শাড়ি পরিস না বলে কি তোর বিয়ে আটকে থাকবে? কখনোই না। বিয়ে তোর আজ কি হবে? তুই মরলেও আজ তোর বিয়ে হবে। কত বড় সাহস তোর! নিজের বাবা মায়ের কথা না ভেবে তুই কোথাকার কোন জঙ্গলি জানোয়ারের কথা ভাবছিস? বিয়ে না করে তুই আজ কোথায় যাস আমিও দেখব। রুমাশা বাঘিনীর ন্যায় গর্জে উঠল, আমি প্রাণ থাকতে আমি সাফওয়ান ছাড়া আর অন্য কাউকে বিয়ে করব না। আর তোমরা এই অসভ্য বেয়াদব জুবারকে তো কোনোভাবেই আমি বিয়ে করব না। এই বাড়ি থেকে কিছু বের হলে আমার লাশ বের হবে, জেনে রেখো তুমি। আমি বেঁচে থাকতে তুমি আমার বিয়ে কিভাবে দাও আমিও দেখব। আমাকে জোর করলে আমি আত্মহত্যা করব, রাস্তায় গিয়ে গাড়ির নিচে পড়বো, তবু একে বিয়ে করব না, শুনে রাখো তুমি। মেয়ের কথায় আয়েশা কিছুক্ষণ শক্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে ঠাস করে একটা চড় মারলেন ওর বাম গালে। দক্ষ হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরাচ্ছে সাফওয়ান। চোখ মুখ ওর ভয়ানক রকমের শক্ত। সাফিন মাঝে মাঝে ভাইয়ের দিকে আর চোখে তাকিয়ে দেখছে। ভাইয়ের মুখভঙ্গি হঠাৎ হঠাৎ করেই চেঞ্জ হচ্ছে, কিন্তু অভিব্যক্তগুলো মোটেও ভালো দিকে যাচ্ছে না, উল্টো খারাপ দিকে যাচ্ছে। খানিক পর হাতের স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে নিজে মাস্ক আর গগলস পরে নিল ও। রুমিদের বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছে ওরা। আর কিছু দূর যেতেই একজন হুজুরকে হেঁটে যেতে দেখলো রাস্তায়। হুজুরকে ক্রস করতেই ব্রেক কষল সাফওয়ান। এত রাতে এমন দামি গাড়ির নিজের সামনে দাঁড়াতে দেখে ভড়কে গেল লোকটা। সাফওয়ান জানালার কাছে নামিয়ে হুজুরের দিকে দেখল। এই রকমের কালো পোশাক, চোখ মুখ ঢাকা বিশাল দিয়ে সাফওয়ানকে দেখে হুজুর ভয় পেল অনেক। বড় বড় চোখ করে তাকিয়ে রইলেন তিনি সাফওয়ানের দিকে। সাফওয়ান হুজুরকে ভয় পেতে দেখে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছেন চাচা? হুজুর প্রথমে কোনো কথা বলল না, ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল শুধু। হুজুরের নীরবতা দেখে সাফওয়ান আবারও চাচার বলে ডাক দিল। লোকটার হুঁশ ফিরল যেন। আমতা করে বলল, শামসুল কাদেরের বাড়ি যাচ্ছিলাম। সাফওয়ান গমগম গলায় বলল, উঠে আসুন, আমরাও যাচ্ছি বিয়েতে। বিয়ের কথা শুনে হুজুর বিশ্বাস করলেন ওদের। মুখে ওনার আলতো হাসি ফুটে উঠল। সাফওয়ান সাফিনকে ইশারা করল। সাফিন দরজাটা খুলে নেমে দাঁড়ালো। তারপর হুজুরকে সাফওয়ানের পাশের সিটে বসতে দিল। হুজুর ঠিক বসলো, দরজাটা বন্ধ করে দিয়ে নিজে আবার বসে পড়ল পেছনের সিটে। সাফিন উঠে যাওয়ায় সাফওয়ান আবারও ড্রাইভিং শুরু করলো। হুজুর একবার পেছনে ফিরে সাফিনের দিকে তাকালেন, তারপর আবারও সাফওয়ানের দিকে তাকিয়ে হাসি হাসি মুখ করে জিজ্ঞেস করলেন, আপনারা কোন পক্ষ, ছেলে পক্ষ না মেয়ে পক্ষ? পেছন থেকে সাফিন বলে উঠল, আমরা ছেলে পক্ষ। হুজুর মনে মনে খুশি হলেন অনেক।
ছেলেপক্ষ তো বেশ বড়লোক মনে হচ্ছে, তাহলে তো আজ ভালোই ইনকাম হবে। হুজুর খুশিটা চোখ মুখে ফুটে উঠল। নিজের সিট থেকে একটুখানি সাফওয়ানের দিকে সরে বসলেন তিনি। তারপর আগের মতোই মুখে হাসি এনে জিজ্ঞেস করলেন, আপনি জামাইয়ের কি হন? সাফওয়ান সামনে দৃষ্টি রেখে উত্তর করল, আমিই জামাই। হুজুর ধদমদ খেয়ে গেল, হাসি হাসি মুখটা হুট করে নিভে গেল। অপ্রতিভ ভঙ্গিতে অবিশ্বাসের চোখে একবার পেছনে বসা সাফিনের দিকে তাকালেন তিনি। হুজুরের চেহারার অবস্থা দেখে সাফিন মুখ টেপে হাসল। হুজুর আবার সাফওয়ানের দিকে একবার তাকালেন। এমন দানবের মতো কেউ একজন রুমির মতো 5 ফুট মেরে জামাই হবেন ভেবেই তাজ্জব বনে গেলেন তিনি। হুজুরের এমন হতভম্বী চেহারা খেয়াল করে সাফওয়ান বলল, চিন্তা করবেন না, আপনাকে খুশি করে দেওয়া হবে, শুধু মুখটা বন্ধ রাখবেন। আপনি এখন আমার শ্বশুরমশাইকে একটা কল দিয়ে বলুন গেটটা খুলে রেডি থাকতে। পাত্র নিজে ফোন না দিয়ে তাকে দিয়ে ফোন দেওয়াচ্ছেন দেখে বেজার হলেন ইমাম সাহেব। পাঞ্জাবের পকেট থেকে ফোনটা বের করে কল করলেন শামসুলের কাছে। শামসুল কল রিসিভ করতেই হুজুর বলে উঠলেন, ভাইজান গেট খুলেন, গাড়ি করে আসছি তাড়াতাড়ি। বলেই শামসুলকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে কলটা কেটে দিলেন। শামসুল ভাবনায় পড়ে গেলেন, খানিক আগেই তো বলল যে হেঁটে আসছেন, এখন আবার বলছে গাড়ি করে আসছে। গাড়ি পেল কই? ভাবনা চিন্তা বাদ দিয়ে বাইরে থেকে আয়শার উদ্দেশ্যে উচ্চস্বরে বললেন যে ইমাম সাহেব পৌঁছে গেছে প্রায়। আয়শা রুমেশের সাথেই বসেছিলেন, অন্য পাশে জুলেখা বসেছিল এতক্ষণ। ইমামের আসার কথা শুনে তিনি রুমির পাশ থেকে উঠে গিয়ে জুবাইরকে বসতে দিলেন। আয়শাও উঠে দাঁড়ালো। তারপর দেওয়ালের কাছে গিয়ে জুলেখার পাশে দাঁড়ালেন। জুবাইরের একদম খুশিতে নাচতে ইচ্ছা করছে এই মুহূর্তে। জুবাইর একবার চোরাচুকি রুমেশের কান্নারত চেহারা দিকে তাকিয়ে ওর হাতটা ধরতে গেল। হাতে স্পর্শ করা মাত্রই রুমেশে একটা ঝাটকা মেরে হাতটা সরিয়ে দিয়ে গর্জে উঠল, মোটেও আমাকে ছুবেন না আপনি, আমাকে বিয়ে করার কথা মাথা থেকে ছেড়ে ফেলুন, এখনো সময় আছে, নইলে আমার সাফন যদি একবার জানতে পারে তাহলে আপনি আমাকে ছোঁয়ার চেষ্টা করেছেন, তাহলে আপনাকে মেরে মাটিতে পুঁতে ফেলতেও ওর 2 মিনিট লাগবে না, সাবধান হয়ে যান। রুমেশের এমন কথায় আয়শা ফুঁসে উঠে বলে, সে জঙ্গলি জানতে পারলে তো তোর ফোন তো তুই আর ফেরতই পাবি না, বিয়ের পরপরই তোর পাসপোর্ট ভিসার ব্যবস্থা করা হবে, আর একবার ইতালি চলে গেলে এই জীবনে আর সাফনের মুখও দেখতে পাবি না। জুবাইয়ের সাথে তোর থাকা লাগবে সারা জীবন, আর পালাবি তুই বিয়ের পর সেটাও হবে না, শিকল দিয়ে বেঁধে রাখতে বলবো তো ওকে। মানুষের সাথে ওনার বিয়ে দিচ্ছি তাতে ওনার হচ্ছে না, ওনার জানোয়ার লাগবে, বিয়াদব কথাকার। রুমেশা মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে কান্নারত অবস্থায় উচ্চস্বরে চেঁচালো, তোমার মতো মা যেন আর কারো না হয়, আমি নাকি তোমার কত আদরের মেয়ে, আর সেই আদরের মেয়েকে তুমি এমন করে বলছো? মেয়ের সাথে তুমি এরকমই করছো তোমার নিজের মেয়ের সাথে? সেদিন আমাকে চিরতরে হারিয়ে ফেলবে, সেদিন তুমি বুঝবে, সেদিন আমাকে জোর করে বিয়ে দেওয়ার মূল্য দিবে তুমি। এই জুবাইর যদি আমাকে ছোঁয় তবে আমি ওকে খুন করব বলে দিলাম। আশা দাঁতে দাঁত চেপে আবারও সপাটে একটা চড় মারল রুমির গালে, ফুপিয়ে কেঁদে উঠল ও। শামসুল বাইরে দাঁড়িয়েছিল রাস্তার দিকে তাকিয়ে। সেই মুহূর্তে রাস্তার উপর থেকে বাড়ি দিকে একটা কালো গাড়ির মোড় ঘুরতে দেখলেন তিনি। ঝাপসা আলোয় চোখ কুচকে বোঝার চেষ্টা করল সেটা কার গাড়ি। কয়েক সেকেন্ডের ভেতরে গাড়িটা চিনে ফেললেন তিনি, আর চেনা মাত্রই গলা শুকিয়ে গেল তার, চোখের পলক পড়ছে না যেন আর। সাফওয়ান এত রাতে এখানে কেন? ওকে কেউ জানিয়েছে যে রুমির বিয়ের ব্যাপারে? জানালো কে জানাবে? রুমির কাছে তো ফোন নেই, তাহলে কে জানালো? সাফওয়ান গাড়ি এগিয়ে আসতেই গেটের হর্ন দিতেই যন্ত্রের মতো এগিয়ে গিয়ে গেটটা খুলে দিল শামসুল। সাফওয়ানের গাড়ি নিয়ে ভেতরে ঢুকলো। গাড়িটা একপাশে পার করে দরজা খুলে বের হলো সাফওয়ান। তারপরই পেছন থেকে সাফিন নেমে এসে হুজুরের পাশে দরজাটা খুলে দিলেই হুজুর নামলো। সাফান ধীর পায়ে হেঁটে শামসুলের সামনে গিয়ে দাঁড়ালো। নিজে থেকে 1/2 ফুট উঁচু সাফানের দিকে মুখ উঁচু করে তাকালো তিনি। একবার ঢোক গেল শব্দ করে। সাফান শামসুলের দিকে তাকিয়ে কড়া গলায় বলল, আমাকে না জানিয়ে আমার হবু বউকে অন্য কারোর সাথে বিয়ে দিতে চাচ্ছেন আপনি? বিয়েটা আমি মোটেও ভালো চোখে দেখছি না মামা, বিষয়টা কিন্তু খুব খারাপ হয়ে গেছে। শামসুল সাফানের থেকে চোখ নামিয়ে নিল। অনুশোচনা হচ্ছে ওনার। স্ত্রী সন্তানের কথা মেনে জোর জবরদস্তি করে বিয়ে দিতে চেয়েছিলেন তিনি। দোটানায় পড়ে স্রোতের সাথে তাল মেলাতে সিদ্ধান্ত নিয়েছিল তিনি, কিন্তু মন সায় দিচ্ছিল না তার। আর এখন সাফওয়ানও চলে আসছে, পরিস্থিতি বেকায়দায় হয়ে গেছে আরও।
শামসুলকে এইভাবে চুপ থেকে দেখে সাফওয়ান আবার বলে উঠল, রিমো কোথায়? শামসুল মুখ দিয়ে কোনো কথা বলল না, বাইরে থেকে শুধু রুমিয়ার ঘরের দিকে হাতে ইশারা করল। সাফওয়ান সাফরিন আর ইমাম সাহেবকে নিয়ে ইশারায় আসতে বলল নিজের পিছন পিছন, আর সে ভিতরে চলে গেল। রুমেশার গা ঘেঁষে বসে আছে জুবাইর, বারবার রুমিয়ার দিকে তাকাচ্ছে ও। একবার শুধু বিয়েটা হয়ে যাক, এই মেয়েকে কী করে টাইট করতে হয় তার জানা আছে। এমনিতে রাত অর্ধেকের বেশি হয়ে গেছে, আর অল্প কয়েক ঘন্টা বাকি আছে। ওই সুন্দর দেহটা উপভোগ না করা পর্যন্ত ওর মাথাটা ঠান্ডা হবে না। কিন্তু এ যেভাবে চিৎকার চেঁচামেচি করছে, রুমের ভেতর তো একদম শেষ করে ফেলবে চিৎকারে। জুবাইর মনে মনে হাসলো। বেঁধে ফেলবে ওর হাত পা মুখ সহ সব, তারপর ইচ্ছে মতো উপভোগ করবে ও। রুমেশার চিৎকার, নড়াচড়া, ছোটাছুটি কিছুই করতে পারবে না। উফ, ভাবতেই ওর গায়ের ভিতর শিরশির করছে। রুমেশা নাক টানছে থেকে থেকে, ফুপিয়ে উঠছে মাঝে মাঝে, মায়ের দিকে কোন দৃষ্টিতে তাকাচ্ছে মাঝে মাঝে, যেন মায়ের ওপর একটিবারের জন্য হলেও একটু দয়া হয় আর এই বিয়েটা থামিয়ে দেয়। কিন্তু আশার চোখ মুখে কোনো পরিবর্তন নেই, আগের মতো কর্কশ মুখ বানিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। বাইরে কতগুলো পায়ের শব্দ শুনে আশা বুঝে গেলেন ইমাম সাহেব এসে গেছেন। পায়ের শব্দে রুমেশাও শুনল। মায়ের দিকে অসহায় চোখে তাকিয়ে উচ্চ শব্দে কেঁদে উঠল এইবার। বিছানা থেকে উঠে দৌড়ে গিয়ে মায়ের পায়ের কাছে বসে পড়ল। তারপর কান্নারত অবস্থায় মিনতি করল, আমার এমন সর্বনাশ করো না মা, আমাকে বিয়ে দিও না তুমি এই লুচ্চোটার সাথে, দয়া করো, আমি মরে যাব সাফওয়ানকে ছাড়া, মা দয়া করো আমাকে, আমাকে বিয়ে দিও না ওর সাথে মাগো। আয়শার মন গলল না মেয়ের কথায়। তির্যক চাহনি দিয়ে তিনি বললেন, কান্নাকাটি বাদ দিয়ে শান্ত হয়ে বস, সাফওয়ানের নামও মুখে নিবি না তুই। বিয়ে তোর জুবাইরকেই করা লাগবে, যে কোনো মূল্যেই, নইলে তোর কপালে দুঃখ আছে। ঠিক এমন সময় দরজার কাছ থেকে গমগমে একটা কণ্ঠস্বর ভেসে এলো। পুরো রুমের ভেতর ছড়িয়ে পড়ল সেটা, দুঃখ তো আপনার কপালে আছে মামি। দরজা খুলে ভেতরে ঢুকলো সাফওয়ান। ঢুকতে ঢুকতে কথাটা বলল। আয়শা চমকে তাকালো সেই দিকে। মাথা ছাড়া আপামধ্যস্থ কালো কাপড়ে আবৃত সাফওয়ান যেন তার একটা কথা দিয়ে পুরো রুমের পরিবেশটা টাইট করে ফেলেছে, শীতল করে ফেলেছে পুরো বিষয়টা। এমন দানবাকার কাউকে এই ঘরে প্রবেশ করতে দেখে জুবাইর ভড়কে গেল। বিছানা ছেড়ে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো ও। আয়শা সাফওয়ানকে চিনতে পারা মাত্রই দেয়াল ছেড়ে দ্রুত পায়ে রুমেশার খাটের পেছনের দিকে গিয়ে দাঁড়িয়ে পড়ল। বোনকে এইভাবে ভয় পেয়ে সরে যেতে দেখে জুলেখাও তাড়াতাড়ি বোনের কাছে গিয়ে দাঁড়ালো। জুবাইর খালার এমন ভীত সন্ত্রস্ত চেহারা দেখে অপ্রস্তুত হয়ে গেল, বুঝে উঠতে পারল না কি হচ্ছে। এমন সময় এক মুহূর্তে দিশেহারা রুমেশা সাফওয়ানকে হঠাৎ আগমনে যেন প্রাণ ফিরে পেল। মেঝে থেকে উঠে দৌড়ে গিয়ে হাউমাউ করে জড়িয়ে ধরল সাফওয়ানকে। সাফওয়ানের বক্ষ পাঁজরে নিম্ন অংশে গিয়ে ঠেকল ওর মাথাটা। শরীরের সমস্ত শক্তিতে সাফওয়ানকে জড়িয়ে ধরেছে ও, যেন ছেড়ে দিলেই জীবনের শেষ অবলম্বনটা হারিয়ে ফেলবে ও। সাফওয়ানের রুমেশাকে নিজের সাথে মিশিয়ে নিয়েছে একেবারে। রুমেশা ফুপিয়ে উঠে বলল, আল্লাহ আমার দোয়া কবুল করেছে, আপনি এসেছেন, আমাকে নিয়ে যান এখান থেকে। এরা আমার সাথে অমানুষের মতন আচরণ করেছে, আমাকেও অসভ্যটার সাথে বিয়ে দিতে চায় ওরা, আমি বাঁচব না আপনাকে ছাড়া, আমাকে নিয়ে যান আপনার কাছে, নিয়ে যান আপনি আমাকে এখান থেকে নিয়ে যান। সাফওয়ান রুমেশার মুখটা উঁচিয়ে চোখ থেকে পানি মুছিয়ে দিতে দিতে নরম গলায় বলল, হুস, কান্না থামা, আমি এসে গেছি। এখন কারো বাপের ক্ষমতা নেই তোর গায়ে একটা ফুলের টোকা দেওয়ার, তোর গায়ে করা প্রতিটা আঘাতের পাই টু পাই হিসাব নেব আমি। চোখের পানি মোছা শেষ হলে রুমেশার বাম গালে চোখ পড়ল সাফওয়ানের। গালটা লাল হয়ে আছে, কয়েকটা আঙুলে তাকে স্পষ্ট হয়ে ফুটে আছে গালে। হঠাৎ করে টান দিয়ে নিজের চোখের গগলসটা খুলে ফেলল সাফওয়ান। ফোপাতে থাকা রুমেশার বা গালটা খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করলো কিছুক্ষণ, আর তারপরে আয়শার দিকে তাকালো। আয়শা সাফওয়ানের এমন ধ্বংসাত্মক দৃষ্টি দেখে জমে গেল একেবারে। আয়শার পাশে থাকা জুলেখা আর বিছানায় অন্য প্রান্তে দাঁড়ানো জুবাইর সাফওয়ানের ধূসর সবুজ রাঙা জলজলে চোখ দুটো দেখে স্থির হয়ে গেলেন। সাফওয়ান আয়শার চোখের দিকে দৃষ্টি রেখেই মুখের মাস্ক খুলে রুমেশার বাগালে চুমু খেলো। একটাবারের জন্য আয়শার দিকে চোখ ফেরালো না সে। সন্ধ্যা থেকে এই পর্যন্ত বারংবার অত্যাচারিত হওয়া বাম গালে সাফওয়ানের এমন ভালোবাসার পরশ পেয়ে ফুপিয়ে কান্না করে উঠল রুমাইশা।
সাফওয়ান রুমাসের হাতটা ধরে আয়শার দিকে আরও একবার কঠিন দৃষ্টি দিয়ে মাস্কটা মুখ দিয়ে ঢেকে দিল। চোখে গগলসটা লাগিয়ে বাইরে বের হয়ে এসলো। শামসুল এতক্ষণ সোফায় বসেছিলেন, তার দুই পাশে শাফিন আর ইমাম সাহেব বসা। শাফিন মাঝে মাঝে মামার সাথে টুকটাক কথা বলছে। সাফওয়ান রুমাসের হাত ধরে নিয়ে এসে বসে পড়ল শামসুলের বিপরীত সোফার পাশে। তারপর শামসুলকে উদ্দেশ্য করে কড়া গলায় বলল, মামা, আপনি কি করতে চাচ্ছিলেন? সে সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? খোঁজখবর নিয়েছেন? না জেনে শুনে রিমুকে আপনি ওই জুবাইর নামক অসভ্যটার হাতে তুলে দিতে চেয়েছিলেন। এই আপনার পিতৃত্বের পরিচয়। তার উপর রিমু আমার বাগদাদ। হাউ ক্যান ইউ ডু দ্য সাচ এ রিডিকুলাস থিঙ্ক? হাউ ক্যান ইউ জাস্ট ইমেজ ডু থিঙ্ক? হাউ? আপনি জানেন জুবাইর সম্পর্কে কিছু? ধারণা আছে আপনার ওর সম্পর্কে কিছু? আপনি জানেন ও বাড়ি গিয়ে মদ খেয়ে পতিতলাদের কোলে শুয়ে থাকে রোজ রাতে? জানেন আপনি এইরকমের একটা চরিত্রহীন পতন ঘটা কারোর সাথে আপনি কিভাবে আপনার মেয়েকে বিয়ে দিতে চাচ্ছিলেন? তার লাইফ জুড়ে দেওয়ার চিন্তা করেন, যেখানে সে অন্য কারো বাগদাদ। ইটস এ শেম, টোটালি শেম। রুমেশ অভিমানী দৃষ্টিতে তাকিয়ে আছে বাবার দিকে। শামসুল নিচের দিকে তাকিয়ে আছে। মেয়ের চোখে চোখ পড়ার ভয়ে মাথা তুলতে পারছেন না। দোনাটায় পড়ে খুব বড় ভুল করে ফেলেছিলেন তিনি। স্ত্রী সন্তানের ম্যানিপুলেশনে পড়ে তিনি পিতার দায়িত্ব পালনে অবহেলা করেছেন অনেক। জুবাইরের চরিত্র জানার পরও মেয়েকে বিয়ে দিতে রাজি হয়েছেন, এরকমটা তিনি চাননি। রুমেশের বলা প্রতিটা কথা এখনও তার কানে বাজছে। রুমেশের সেই আকুতি ভরা চিৎকারগুলো মনে পড়তেই বুকটা ওনার কেঁপে উঠছে। সাফান আশায় উনি যে স্বস্তি ফিরে পেয়েছে অনেক। শামসুলের আমার নীরবতা। সাফান নিজে কঠিন গলাটা যত সম্ভব নরম করে বলল, বিয়ের কাজে শুরু করার জন্য অনুমতি দিন মামা, আর বাকিদের ডাকুন। এই ঝামেলা আমি আজকেই শেষ করে দিতে চাই। আমার হবু স্ত্রীকে আমি আজই বিয়ে করতে চাই। আমার হবু স্ত্রীকে আজকে আমার অগোচরে অন্য কারোর সাথে জোর করে বিয়ে দেওয়ার মূল্য বুঝিয়ে দেব আমি সবাইকে। দ্রুত ডাকুন সবাইকে। শামসুল ইমাম সাহেবকে বিয়ে পড়ানোর প্রস্তুতি নিতে ইশারা দিয়ে রুমাইশাকে একবার দেখে রুমাইশার রুমের দিকে এগোলেন আশা সহ বাকিদের ডাকতে। ইমাম সাহেব চুপচাপ বসে আছে। তিনি একেবারে চুপসে গেছেন। শক্ত সামর্থ্য শামসুল এই দানবের ছেলেটার সামনে মিয়ে যেতে দেখে তার বুঝতে বাকি রইল না যে এ খুব কঠিন জিনিস। তিনি রেজিস্ট্রির খাতাটা বের করতে লাগলেন। শামসুল বাকিদের ডেকে ফিরে এসে আবারও নিজ জায়গায় বসলেন। ওনার পেছন পেছন আয়শা এলেন। শামসুলের পেছনে গিয়ে দাঁড়ালেন তিনি। জুলেখা এলো সাফওয়ানের রুমাইশার পাশে। জুলেখাকে বসার ইশারা করল। জুলেখা যন্ত্রের মতো বসে পড়ল রুমাইশার পাশে। জুবাইর এদের থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে রইল সোফার পাশে। ইমাম সাহেব সাফওয়ানের পুরো নাম আর বাবার নাম নিল। তারপর শামসুলের থেকে রুমাইশার পুরো নাম আর শামসুলের পুরো নাম নিলেন। এরপর শামসুলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন দিনমোহর কত? সাফওয়ান অপর পাশ থেকে গমগমে কণ্ঠে বলে উঠল, গয়না সহ 50 লাখ। এই মুহূর্তে আমার কাছে 5.5 লাখ আছে দেওয়ার মতো। বাকিটা বউ নিয়ে বাসায় ফিরে পরিশোধ করব। ইমাম সাহেবের চোখ বড় বড় করে একবার সাফওয়ানের দিকে তাকালো, পরক্ষণে শামসুলের দিকে আর একবার তাকালেন। পাশে বসে থাকা জুবাইর চিবুক নেমে গেল। সোফার অপর প্রান্তে দাঁড়ানো জুবাইর অবিশ্বাসের চোখে দেখতে লাগলো সাফওয়ানকে। আবার কোথাকার হরিদাস ভাবতে লাগলো ও। বাকি তত্ত্ব দিয়ে লেখা শুরু করলেন ইমাম সাহেব। তারপর জিজ্ঞেস করলেন সাক্ষী কারা হবে? কারো উত্তর দেওয়ার আগেই সাফওয়ান ইমাম সাহেবকে উদ্দেশ্যে বলল, আমার পক্ষে সাক্ষী দেবে আমার ভাই, আর আপনি নিজে। আর রিমুর পক্ষে থেকে সাক্ষী দেবে জুলকা খালা আর জুবাইর। বলে জুবাইরের দিকে একবার তাকালো। সাফওয়ানের মুখে নিজের নাম শুনে জুলেখা কেঁপে উঠল। জুবাইর মনে মনে খেপে গেল ভীষণ। যেখানে ওর বিয়ে করার কথা ছিল সেখানে ও এখন মেয়ের পক্ষ থেকে সাক্ষী দেবে। ওর ক্ষমতা থাকলে এখনই এই ছেলেকে 2-4 ঘা বসিয়ে দিত ও। কিন্তু ওর ওই চোখে জোড়ার কথা মনে পড়লেই, আয়শা খালার চুপসে যাওয়া চেহারা দেখলে আর সাহসে এগোতে পারে না ও। চুপ হয়ে যাচ্ছে, সবকিছু দেখতে লাগলো ও। ইমাম সাহেব এবার উঠে এসে রুমাইশের বিপরীতে রাখা সোফায় বসলেন। তারপর বিয়ে পড়ানো শুরু করলো। হাজিরানা মজলিসে 50 লক্ষ টাকা দেনমোহর, নগদ বাকি যশোর জেলা সদর থানা হৈরবপুর নিবাসিত ইশতিয়াক আহমেদের বড় ছেলে
সাফান আহমেদের সহিত তোমার বিবাহ দেওয়ার ইচ্ছা হচ্ছে, তুমি কবুল? কবুল থাকলে বলো। আলহামদুলিল্লাহ কবুল। উস্কোখ চুলে মুখে চাউরের দাগ নিয়ে ন্যাত্তাচারের একটা সালোয়ার কামিজে পরিহিতা রুমাইশা তার সন্ধ্যারাত থেকে কান্না করা ফোলা ফোলা চোখ নিয়ে কবুল বলে কারো বৈধ সম্পত্তি হতে চলেছে। এই মুহূর্তে পুরোটা ওর কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে যেন। চারপাশটা কেমন যেন নতুন লাগছে সম্পূর্ণ। হৃদযন্ত্রটা সাধারণের তুলনায় দ্রুত ধড়ধড় করছে। কান মাথা গরম হতে শুরু করেছে। পা দুটো কেঁপে কেঁপে উঠছে মাঝে মাঝে। দুই হাত দিয়ে নিজের কামিজ শক্ত করে জড়িয়ে ধরেছে। চোখ দুটো কেমন যেন নিস্তেজ হয়ে আসছে। মনে হচ্ছে এক্ষুনি জ্ঞান হারিয়ে ফেলবে ও। রুমাইশার গায়ের সাথে লেপ্টে বসা সাফন প্রিয়তমার এমন অস্থিরতা টের পেতেই নিজের হাতটা রুমাইশার হাতের উপরে রাখল। সাফনের এমন ভরসার ছোঁয়া পেতে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে গেল রুমাইশা। ইমাম সাহেব আরও একবার বললেন, বলো মা, আলহামদুলিল্লাহ কবুল। রুমাইশা সবার অগোচরে বড় একটা নিঃশ্বাস নিল, তারপর মৃদুস্বরে বলল, আলহামদুলিল্লাহ কবুল। রুমাইশার মুখে কবুল শুনে সাফন শামসুল দুজনে চোখ বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস নিলেন আর ছাড়লেন। দুজনেই সম্পূর্ণ দুজনের অগোচরে পরপর আরও দুইবার কবুল বলল রুমাইশা। আর তারপরই দুই চোখ থেকে টপ টপ করে পানি গড়াতে শুরু করলো ওর। এটা আনন্দের অশ্রু নাকি পরিজনকে ছেড়ে যাওয়ার কান্না সেটা বুঝতে পারল না রুমাইশা নিজেও। ইমাম সাহেব রেজিস্ট্রি পেপারটা এগিয়ে দিলেন ওর দিকে স্বাক্ষর করার জন্য। স্বাক্ষর করা হয়ে গেলে ইমাম সাহেব এবার সাফনের দিকে ফিরে একবার একইভাবে জিজ্ঞেস করলেন। ইমাম সাহেবের জিজ্ঞেস করা শেষ হতে না হতেই সাফন কবুল বলে দিল 3 বারই। ইমাম সাহেব হাসলেন মনে মনে। ছেলেগুলো বরাবরই এরকম হয়, কবুল বলতে দেরি করে না একটুও। কবুল বলেই সাফন নিজের পকেট থেকে গাঢ় নীল রঙের একটা বক্স বের করল। তারপর বাম হাতটা নিজের রুমাইশার ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বক্সটা থেকে বের করলো স্নোফ্লোক ডিজাইনের ডায়মন্ড রিংটা পরিয়ে দিল ওর হাতের অনামিকায়। রুমাইশা চৌকিতে একবার মুখ তুলে তাকালো সাফনের দিকে। সাফন ওর থেকে চোখ সরায়নি, সে তাকিয়েছে তার প্রিয়তমার দিকে। দুইজনের চোখাচোখি হতেই রুমাইশা চোখ ফিরিয়ে নিল। এই মুহূর্ত থেকে ও সাফনের কাগজে কলমে লিখিত সম্পত্তি, যার একগুচ্ছ অধিপতি সাফন নিজেই। হঠাৎ করে নিজের ভেতর এক অদ্ভুত শক্তিশালী সত্তাকে অনুভব করল রুমাইশা। কেউ আর চাইলেও ওর একটা পশমের স্পর্শ করতে পারবে না। তার সাফন, তার স্বামী তার সামনে পাহাড়ের মতো ঢাল হয়ে দাঁড়াবে সর্বসময়। আংটি পরানো হয়ে গেলে ইমাম সাহেব বললেন, সাক্ষীরা এসে সই করুন এবার। জুবার আর জুলেখা এসে রুমাইশার পক্ষ থেকে স্বাক্ষর করল, আর ইমাম সাহেব আর শাফিন স্বাক্ষর করল সাফনের পক্ষ থেকে। স্বাক্ষর শেষ ইমাম সাহেব মোনাজাত ধরে বললেন সবাইকে দোয়া করতে। নীরবে সৃষ্টিকর্তার দরবারে মোনাজাত ধরলেন সবাই। পুরো বাড়িতে যেন হঠাৎ করে অদ্ভুত রকমের একটা শান্তি শান্তি আবহাওয়া নেমে এসেছে। চারিদিকে নীরব হয়ে শীতল একটা পরিবেশ সৃষ্টি হলো। মোনাজাত শেষ করে সাফন শাফিনের হাতে ইমাম সাহেবের জন্য টাকা দিয়ে ইশারা করলো তাকে গেটে এগিয়ে দিয়ে আসার জন্য। শাফিন ইমাম সাহেবকে নিয়ে মেন গেট পার হলো। বাইরে যেতে সাফন একটা টান দিয়ে নিজের মাস্কটা আর গগলসটা খুলে ফেলল। মাস্ক খুলতেই ওর ইম্পাত কঠিন মুখটা সবার দৃষ্টির দৃষ্টিগোচর হলো। এই অদ্ভুত সুদর্শন অস্বাভাবিক সৌন্দর্যের অধিকারী পুরুষটাকে দেখে জুলেখা বেশ অবাকই হলেন। তখন তিনি দূর থেকে ভালো করে খেয়াল করেননি, এখন কাছ থেকে দেখে তিনি হতভম্ব হয়ে গেলেন। সাফন রুমাইশার দিকে একবার দৃষ্টি দিয়ে তারপর জুবাইর দিকে তীর্যক চোখে তাকালো। এরপর বজ্রকণ্ঠে বলে উঠল, শামসুল মামা আর জুলেখা খালা, আপনারা দুজন নিজেদের রুমে যান। বাইরে যাই হয়ে যাক না কেন, কেউ বের হবেন না। আয়শা মামি আর জুবাইয়ের সাথে আমার কিছু হিসাব নিকাশ বাকি আছে। শামসুল বুক কেঁপে উঠল। চকিতে একবার পেছনে দাঁড়িয়ে থাকা আয়শার দিকে দেখল। আয়শার মুখটা পাংশুটে হয়ে আছে, অসহায়ত্ব ফুটে উঠেছে তার চোখে মুখে। শামসুল আবার সাফওয়ানের দিকে একবার তাকালো। শামসুলের দীর্ঘ বিশ্বাস, সাফওয়ান জুবাইয়ের সাথে যাই করুক আয়শাকে কিছুই করবে না। সাফওয়ানের দিকে আরও একবার বিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে শামসুল উঠে সোফা থেকে সরে গেল। স্বামীকে উঠে যেতে দেখি আয়শা ভয় পেল অনেক। এখন উনি কী করবেন? শামসুলকে উঠে যেতে দেখে জুলেখাও কয়েকবার জুবাইয়ের দিকে তাকিয়ে ইতস্তত করে উঠে সোফা থেকে সরে গেল। তারপর রুমে গিয়ে দুজনে দরজা দিয়ে দিলেন।
ওনারা চোখের আড়াল হতেই সাফন ধাম করে বসা থেকে উঠে গেল। ক্রোধান্বিত চোখে তাকিয়ে ধীরে ধীরে জুবাইর দিকে এগোলো সাফন। সাফনকে এভাবে এগোতে দেখে জুবাইর ঠাই হয়ে গেছে। ভয় ওর পা সরছে না। জুবাইর গা কাঁপতে শুরু হলো। ওর নিজের অজান্তে ঢোক গেল একটা বড় করে। সাফনের ওই জল জলে চোখ দুটো থেকে চাইলেও যেন ও চোখ ফেরাতে পারছে না। কিসে এত আতঙ্ক গ্রাস করে ফেলেছে যেন ওকে নিজেও বুঝতে পারছে না। কিছুটা দূরে দাঁড়িয়ে আছে আয়শা, ভীত সন্তোষ চাহনি নিয়ে সাফনের গতিবিধি নজর রাখছে আর চোখে। জুলেখা ঘরের ভেতর থেকে দরজা কান পেতে আছে, যদি কোনো অঘটন ঘটায় সাফন তার জন্য। বনে থেকে শোনা সাফনের কীর্তিকলাপের বিবরণ পর থেকেই ওনার গায়ে কাঁটা দিয়ে উঠছে। আর এখন খোদার শিকার তার ছেলেই হচ্ছে। মনে মনে সৃষ্টিকর্তার কাছে আর্জি জানাচ্ছেন যে ছেলেটার কোনো বড়সড় ক্ষতি না হয়ে যায়। সাফন জুবাইর থেকে সামনে গিয়ে শীতল দৃষ্টি দিয়ে ওর চোখে তাকালো। আর পর মুহূর্তে চোয়াল শক্ত করে নিজের সর্বশক্তি দিয়ে জুবাইর নাকে আর ঠোঁটের কোণায় বরাবর ঘুষ মারল একটা। সাফনের ইম্পাস্ত কঠিন হাতের ঘুষিতে সত্যি সত্যি জুবাইর কাছে লোহার হাতুড়ি বাড়ির মতো লাগলো। ছিটকে গিয়ে পেছনের দেওয়ালের সাথে মাথায় বাড়ি খেল ও। নাক দিয়ে গল গল করে রক্ত বের হতে শুরু করলো ওর। ঠোঁট ফেটে গেছে একপাশ থেকে। চারিদিক অন্ধকার হয়ে গেছে। সে অন্ধকারে দেখছে। জীবনে কখনো এই রকমের আঘাতও কারো কাছ থেকে পেয়েছে কিনা ঠিক মনে পড়ছে না। আর সাফনের একা ঘুষি খেয়ে মাথার ভেতরে ভন ভন করে ঘুরছে ওর। জুবাইর নাক মুখ দিয়ে গলগলির রক্ত আসতে দেখে ভরকে গেল আয়শা। আতঙ্কে হতবাক হয়ে একবার তাকালো তিনি সাফনের দিকে। সাফন এখনও তার শকুনের দৃষ্টি দিয়ে জুবাইর দিকে তাকিয়ে আছে, ওর স্বাভাবিক হওয়ার অপেক্ষায়। জুবাইরকে নিজের একটু ধাতস্থ করে নিতেই সাফন তড়িৎ গতিতে ওর গালের ওপর একটা চড় দিল। সাথে সাথে কাছে গিয়ে ওর শার্টের কলার ধরে উঁচু করলো ওকে। আর এরপরও আর এক হাত দিয়ে জুবাইরের গলা ধরে শূন্যে তুলে ধরল। মেঝে থেকে 2 ইঞ্চি উপরে সাফন এক হাতের মুঠোর ভেতরে শুধুমাত্র গলার অবলম্বটুই ঝুলে রইল জুবাইয়ের। সাফনের পেশিবহুল হাতের চাপে জুবাইর ছটফট করতে শুরু করলো। চোখ মুখ উল্টে যেতে শুরু করলো ওর। জিহ্বা বেরিয়ে আসার উপক্রম হলো। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে ক্রমে। নাকে রক্ত, মুখের লালা সব এক হয়ে পড়তে লাগলো ওর মুখ বেয়ে। কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই সাফনের। ওতে দাঁত চেপে জুবাইর এই ফুলে ওঠা বাচ্চাদের আকতিপূর্ণ মুখটা ভীষণ উপভোগ করেছে। এক পৈশাসিক আনন্দ ওর শরীরে আরোহণ সৃষ্টি করেছে। জুবাইরের কয়েক হাত দূরে দাঁড়িয়ে এইসব দেখছে আয়শা। জুবাইর কয়েকবার হাত দিয়ে সাফনের হাতখানা গলা থেকে সরানোর চেষ্টা করলো, কিন্তু পুরোপুরি ব্যর্থ হলো ও। আয়শা জুবাইর এমন অবস্থা দেখে উচ্চ শব্দে কেঁদে উঠল। রুমেশার দিকে তাকালো একবার সাহায্য পাবার আশায়। হতভম্ব রুমেশা তাড়াতাড়ি উঠে গিয়ে সাফনকে পেছন থেকে জড়িয়ে ধরে মিনতি করে বলল, ছেড়ে দিন ওকে, নইলে মরে যাবে ও। ছেড়ে দিন প্লিজ, ওর কিছু হয়ে গেলে আপনি বিপদে পড়ে যাবেন। ছেড়ে দিন ওকে। আয়শা সমানে কেঁদে যাচ্ছে। জুলেখা বাইরে এসে হুটুপুটি শুনে ভয় পেয়ে গেল, আবার রুমের ভিতরে চলে গেছে। কিন্তু আবার ও দরজা খোলার সাহস করলো না। কান পেতে রইল আর চোখে বুঝে উপরওয়ালার কাছে প্রার্থনা করতে লাগলো যেন কোনো অঘটন না ঘটে। রুমেশের বলার পরও সাফন ছাড়ল না জুবাইরকে। আরও কিছুক্ষণ ওভাবে মাটি থেকে উঁচু করে রাখলো ওকে। আর তারপরে ধাম করে ছেড়ে দিল। শব্দ করে মেঝেতে আঁচড়ে পড়ল জুবাইর। ছাড়া পেয়ে নিচের গলায় হাত দিয়ে হাঁসফাঁস করতে লাগলো ও। মৃত্যুর কাছ থেকে গিয়েও ফিরে এসেছে ও। আয়শা অবিশ্বাস চোখে সাফনের কঠিন মুখের স্ত্রীর দিকে তাকিয়ে রইল। ভীত সন্ত্রস্ত হয়ে সামনে থাকা সোফার উপরে অংশ হতে হাত দিয়ে খামচে ধরে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছেন তিনি। সাফন সেখানে স্থিত হয়ে দাঁড়ানো অবস্থাতেই মাথা ঘুরে আয়শার দিকে তাকালো। আয়শা ফুপিয়ে কাঁদতে শুরু করলেন। রুমেশা পেছন থেকে জড়িয়ে ধরে আছে সাফনকে, যেন সাফন মায়ের দিকে ভুলেও না আগায়। সাফন সত্যি এগোলো না। ওইখানে দাঁড়িয়ে আয়শার উদ্দেশ্যে বজ্রকঠিন কণ্ঠে বলে উঠল, আপনাকে বলেছিলাম আমার বাগদাদার চেয়ে আমার কাছে গুরুত্বপূর্ণ আর কিছু নেই। আমার বাগদাদার চোয়ালে যেন আপনার কোনো আঘাত চিহ্ন না দেখি। এরপরও আপনি ওর গালে আঘাত করেছেন কিসের জন্য, জবাব দিন এই মুহূর্তে। আয়শা কোনো কথা বলল না। ফ্যালফ্যাল করে তাকিয়ে শুধু চোখের পানি ফেলল। আয়শার নীরবতা সাফন দাঁত মুখ খিচে বলল,
রিমুকে বলা প্রত্যেকটা কথা আমি শুনেছি। কি বলেছেন আপনি, আর এই কুকুরটার বলা প্রতিটা কথাও কি বলেছে সব শুনেছি আমি। আপনি যদি রিমুর মা না হতেন তাহলে এই মুহূর্তে আপনার জিভটা টেনে ছিঁড়ে ফেলতাম আমি। হ্যাঁ, ওর মানুষে হবে না, জানোয়ার লাগবে। মানুষরূপী জানোয়ার সাথে আপনার যদি ওর বিয়ে দিতে আপত্তি না হয় তাহলে আমি জানোয়ারের সাথে বিয়ে দিতে আপনারা তো কিসের আপত্তি? আজ থেকে রিমু আমার স্ত্রী। আপনাদের সাথে ওর সম্পর্ক নষ্ট হোক সেটা আমি কখনোই চাইবো না। তবে আমি বেঁচে থাকাকালীন রিমু যতদিন এই বাড়িতে এসে থাকবে ততদিন আপনি ওকে যদি সামান্য কোনো আঘাতও করেন, হোক সেটা ফিজিক্যাল বা মেন্টালি, আমি আপনাকে সেই দিন আর ছেড়ে দেব না, মাইন্ড ইট। রুম এসে পেছন থেকে সাফন কি আরও জোরালোভাবে শক্ত করে আঁকড়ে ধরে বল, চুপ করুন আপনি, পায়ে পড়ি আপনার, থামুন এইবার, বিয়ে তো হয়েই গেছে, কোনো ঝামেলা নেই আর। আমি আর কিছু চাই না প্লিজ, আপনি আর কিছু করবেন না প্লিজ। সাফান আয়শা দেখে তখনও চোয়াল শক্ত করে তাকিয়ে রইল। আয়শা চোখ নামিয়ে ফেলল। সাফানের ওই অগ্নি চক্ষুতে তাকিয়ে থাকতে পারল না তিনি। চোখ দুটো বন্ধ করে কিছুক্ষণ নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করল সাফান, কিন্তু পারল না। রুমাসের হাত দুটো ধীরে ধীরে নিজের থেকে ছাড়িয়ে নিল ও। আর তারপরে রুমাশাকে কিছু বুঝে ওঠার আগেই বিদ্যুৎ গতিতে গিয়ে ফ্লোরে বসা জুবারের গলা ধরে পেছনের দিকে ঘুরিয়ে হ্যাচকা টানে নিজের কাছে টেনে আনলো সাফওয়ান। তারপর ওর গলার কাছে আবারও চেপে ধরে চিবিয়ে চিবিয়ে বলল, খুব আদর করতে ইচ্ছে করছে না তোর? রিমুকে আদর করতে ইচ্ছে করছে? রিমুকে আদর করে আমার এক্সপিরিয়েন্স ভুলে দিবি তুই? তুই খুব শখ না অন্যের বউকে আদর করার? তোর শখ আমি আজকে মিটিয়ে দেবো চিরতর। বলেই জুবারের ডান হাতটা হ্যাচকা টানে পেছনের দিকে নিয়ে মুছড়ে দিল সাফন। কলার বনে খট করে শব্দ উঠল ওর। আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠল জুবাইর। রুমাশা দ্রুত গিয়ে সাফনের পেছন থেকে জড়িয়ে ধরল আবারও। ওর কালো স্যুটের বোতামগুলো স্থানটায় দুই হাত মুঠো করে জড়িয়ে ধরল, নিজের কাছে নিয়ে আসতে চাইল ও। ছেড়ে দিন ওকে প্লিজ, মারবেন না আর, ও মরে যাবে। ওর মা আছে এখানে, ছেড়ে দিন প্লিজ। খালার ছেলে কিছু হলে খালা বাঁচবে না, ছেড়ে দিন ওকে, দয়া করে ছেড়ে দিন। এদিকে ছেলে চিৎকার শুনে জুলেখা আর রুমে থাকতে পারল না। দ্রুত পায়ে দরজা খুলে দৌড়ে বাইরে এলেন। এপাশ থেকে শামসুলও বাইরে বের হয়ে এলেন। ছেলের এমন অবস্থা দেখে জুলেখা উচ্চ শব্দে কেঁদে উঠল। সাফনের উদ্দেশ্যে মিনতি করে বলল, ছেড়ে দাও বাবা আমার ছেলেকে, ও আর কখনো রিমুকে কিছু বলবে না, ও আর কখনো রিমুর দিকে ফিরেও তাকাবে না, যত দ্রুত সম্ভব ইতালি চলে যাবে ও, ছেড়ে দাও আমার ছেলেকে তুমি। কিন্তু কার কথায় সাফানে কোনো ভ্রুক্ষেপ হলো না। ও ওইভাবে জুবের হাতটা হ্যাচকা টান দিয়ে পেছনের দিকে এসে আবারও মুচড়ে ধরল। কাকিয়ে উঠল জুবাইর। শামসুল তাড়াতাড়ি গিয়ে এসে সাফানের হাত থেকে জুবাইরকে ছাড়ানোর চেষ্টা করলো। মিনতির সুরে বললেন, সাফান বাবা ছেড়ে দে ওকে, হাত ভেঙে যাবে ওর, ওকে ছেড়ে দে, দরকার হলে তোর কাছে মাপ চাইবে, তারপর ওকে ছেড়ে দে তুই। সাফান তাতে দাঁত চেপে শামসুলের উদ্দেশ্যে বলল, মামা আপনার ধারণা নেই এই কুকুরটা আমার রিমুকে কি বলেছে, ওর নোংরা কথা বলার শখ আমি মিটিয়ে দেবো একদম। শামসুল রুমের দিকে অসহায় দৃষ্টিতে একবার তাকিয়ে সাফানকে থামানোর ইশারা করল, কিন্তু সাফান যে রুমেশের কথাও শুনছে না। শামসুল সাফানের হাত থেকে জুবাইরের হাতের কবজি ছাড়ানোর চেষ্টা করতে করতে বললেন, ওর ভুল হয়ে গেছে সাফান, ছেড়ে দে তুই ওকে, ও আর এমনটা করবে না কখনো, ছেড়ে দে বাপ, ওর ভালো মন্দ একটা কিছু হয়ে গেলে পুলিশে মামলা পড়বে, ছেড়ে দে ওকে। সাফান জুবাইর হাতটা ওই অবস্থাতে আবার নিজের দিকে টেনে নিল, তারপর কানের কাছে মুখ নিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, আজ যদি আমার স্ত্রী আমাকে বাধা না দিত তবে তোর হাত আমি ছিঁড়ে তোর গলায় ঝুলিয়ে দিতাম, বেঁচে গেলি এবারের মতো। কিন্তু জুবাইরকে ছেড়ে দিল না সাফওয়ান। ডান হাতটা ছেড়ে আবার বাম হাতটা শক্ত করে ধরে পিছনে মোড়ে করে আবার জোরে মুচড়ে ধরল। সাথে সাথে বাম পাশ থেকে হাতের কলার বনে খট করে শব্দ হলো আবারও। জুবাইর এবার আগের চাইতেও জোরে চিৎকার দিয়ে উঠল, ঘর কাঁপিয়ে উঠল যেন চিৎকারে। জুলেখা হাউমাউ করে কাঁদছে সাফানের পায়ের কাছে এসে বসলো সে। বাবা ছেড়ে দাও আমার ছেলেকে, ও আমার একমাত্র ছেলে, ও ছাড়া আমার কিছু নেই, ও আর কিছু করবে না আজকের পর থেকে, কোনো বাজে কাজ করবে না, রুমির কথা মাথায় আনবে না ও কোনো দিন, ছেড়ে দাও গো বাবা। বাইরে থেকে তখন শাফিন প্রবেশ করলো মেন ডোর দিয়ে। এখানে এমন অবস্থা দেখে চোখ কপালে উঠে গেল ওর। জুলেখার আকুতি মিনতি সাফানে ছেড়ে দিল এবার জুবাইরকে।
আর তারপর সোফার পেছনে দাঁড়ানো ভয়ে পাংশুটা হয়ে যাওয়া আশার দিকে একবার তির্যক দৃষ্টিতে তাকালো। সাফান জুবাইরকে ছাড়তে জুবাইর তড়িঘড়ি একবার এদিক ওদিকে তাকালো। যন্ত্রণা সহ্য না করতে পারে জ্ঞান হারালো সে। জুলেখা হাউমাউ করে কেঁদে উঠল। শামসুল তড়িঘড়ি গিয়ে ধরল জুবাইরকে। আশা হুড়মুড়ি করে আসলো জুবাইরের কাছে। জুবাইর রুমাইশের দিকে হেলিয়ে আছে। এইসব দেখে সাফান শামসুলের উদ্দেশ্যে গমগমে কণ্ঠে বলল, হাত কলার থেকে ছুটে গিয়েছে, হাসপাতাল নিয়ে ট্রিটমেন্ট দিলেই ঠিক হয়ে যাবে। মরা কান্না জুড়ে দেওয়ার মতো কিছু হয়নি, আর 15-20 মিনিট পরেই জ্ঞান ফিরে আসবে। মেরে ফেলেনি ওকে, আফসোস। রুমাইশা সাফানের দিকে অসহায় চোখে তাকালো একবার। চোখের ভাষা বুঝে গেল যে আপনি এরকম একটা মোটেও ঠিক করেননি। আর তার প্রত্যুত্তরে সাফান তির্যক চোখে মাথা নাড়িয়ে বুঝালো সে যা করেছে ঠিক করেছে। সে এখন আর বিবাহিত স্ত্রী, তাই কাউকে পরোয়া করার মতো কোনো ইস্যু আর বাকি নেই। সাফান সোফার কাছে গিয়ে নিজের মাস্ক আর গগলস পরে নিল। তারপর সাফানের দিকে তাকিয়ে ওকে ভেতরে এগিয়ে আসতে বলল। সাফিন এগিয়ে এসে সাফানের পাশে দাঁড়ালো। শামসুল আর জুলেখা জুবাইরকে ধরে ধরে করে নিয়ে গেল গেস্ট রুমে। বিছানে নিয়ে শুয়ে দিল ওকে। রাত প্রায় 2টোর কাছাকাছি। সকাল হতে আর দেরি নেই বেশি। ভোরেই জুবাইরকে নিয়ে হাসপাতালে রওনা দেবে শামসুল। জুবাইরকে বিছানায় রেখে বাইরে বের হয়ে এলেন শামসুল। জুলেখা ভেতরে ছেলের কাছে রইলেন। শামসুল বের হয়ে সোফায় এসে বসল। দীর্ঘশ্বাস ছাড়ল একটা। সাফান শামসুলকে উদ্দেশ্য করে বলল, আমি রিমুকে নিয়ে এখন রওনা হব মামা, এখনই। বিয়ের অন্যান্য প্রসিজার পরবর্তীতে পালন করা হবে। সে পর্যায়ে রুমে আমার কাছেই থাকবে। দোয়া করবেন আমাদের জন্য। আর হ্যাঁ, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই। আপনি অনুমতি দিলে আমরা এখন বের হব। এরপর আশির দিকে একবার তাকালো। তারপর রুমাইশাকে ইশারা করো শামসুলের থেকে বিদায় নিতে। রুমি সাফওয়ানের ইশারা বুঝে শামসুলের নিকট এগিয়ে গেল। এরপর বলল, আমি যাচ্ছি বাবা, আমাকে আপনার দোয়া রাখবেন। আমার যেন আর কখনো এই রকমের বিচ্ছেদ যন্ত্রণা সহ্য করতে না হয়। আমি যেন সুখে থাকতে পারি। আপনার জামাই অনুমতি দিলে আমি আপনাকে দেখতে আসবো আবার। ভালো থাকবেন আপনি, শরীরের যত্ন দেবেন, আর ওষুধ যেন একটাও মিস না হয়। বলতে বলতে কান্না করে দিল রুমাইশা। সাফানের দূরে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ছাড়ল একটা। শামসুল রুমাইশাকে নিজের কাছে এগিয়ে নিয়ে এসে ওর কপালে স্নেহময় চুম্বন এঁকে দিল। তারপর মাথায় হাত বুলিয়ে মায়ের থেকে বিদায় নেওয়ার ইশারা দিলেন। রুমাইশা শামসুলকে ছেড়ে আশার দিকে এগিয়ে গেল। আশার সামনে গিয়ে আশার হাত দুটো ধরে বলল, আমাকে মাফ করে দিও মা, আমি তোমার সাথে অনেক বেয়াদবি করেছি আজ। আমাকে বদদুয়া দিও না। মায়ের দোয়া সর্বদা আল্লাহ সুবহানাল্লাহ তাআলা কবুল করে নেন, হোক সেটা ভালো কিংবা খারাপ। আমাকে তোমার ভালোই দোয়াতে রেখো সবসময় মা। তোমার প্রতি আমার আর কোনো অভিযোগ রইল না। আমি যাকে চেয়েছি তাকে পেয়ে গেছি। তোমার করা সব আঘাত ভুলে গেছি আমি মা। তুমি আমার করা দুর্ব্যবহারগুলো ভুলে যাইও। ওগুলো মনে রেখে কষ্ট পেও না, নইলে আল্লাহ তাআলা আমাকে কখনোই সুখী হতে দেবে না। অনেক ভালোবাসি তোমাকে মা। রুমাইশার চোখের পানি গড়িয়ে পড়ল। আশা প্রত্যুত্তরে কিছু বলল না রুমাইশাকে, শুধু নিজের হাতটা রুমাইশার মাথায় বুলিয়ে দিল। রুমাইশা চোখ বুলে নিল। মায়ের এই আদরটুকু সবটুকু নিজের ভেতরে শুষে নেওয়ার চেষ্টা করলো যেন। ধীরে ধীরে আশা হাতটা ছেড়ে দিল রুমাইশার। তারপর মায়ের চোখের দিকে তাকিয়ে বলল, আসছি মা, তোমার মেয়ের জামাইকে কখনো অন্য নজরে দেখো না আর। ও বাইরে থেকে জঙ্গলি হলো, ভেতর থেকে পুরোপুরি একজন দায়িত্ববান পুরুষ মানুষ। সে আমার যথেষ্ট খেয়াল রাখবে বলে আমি বিশ্বাস করি। মায়ের দিকে আর একবার কান্না চোখে তাকিয়ে সাফানের দিকে তাকালো রুমাইশা। সাফান শামসুলের দিকে তাকিয়ে রুমাইশাকে নিয়ে যাওয়ার অনুমতি চাইল। শামসুল অনুমতি দিতে রুমাইশার হাত ধরে বাইরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো সাফান। আয়শার সাথে আর কোনো কথা বলার প্রয়োজন মনে করল না। সাফানের পেছন পেছন শাফিনও এগোলো শামসুল আর আয়শাকে বিদায় জানিয়ে। শামসুল শাফিনের সাথে এগিয়ে এলেন ওদেরকে গাড়ির কাছে দিয়ে আসতে। গাড়ির কাছে এসে সাফান রুমাইশাকে গাড়িতে ওঠার জন্য গাড়ির দরজাটা খুলে দিল। রুমাইশা উঠে বসল। সাফিন গিয়ে বসল পেছনের সিটে। ড্রাইভিং সিটে বসার আগে সাফান শামসুলের দিকে ফিরে তাকালো আরও একবার। শামসুল সাফানের ডান হাতটা নিজের হাতের মুঠে নিয়ে বললেন, আমার মেয়েটাকে দেখে শুনে রাখিস, আমার একটা মাত্র মেয়ে। ও অনেক পাগলামি করে সেটা আমি জানি। তারপর তুই একটু ওকে বোঝাস,
ভালোভাবে রাখিস। ও অনেক পাগলি, আগে খুব শান্তশিষ্ট ছিল, কিন্তু এখন কিছুই বললেই ছ্যাদ করে ওঠে। ওর ওপরে কখনো চড়াও হোস না, সহ্য করে নিস। আর ও যখন রেগে যায় তখন কি বলবে ও নিজেও জানে না, তাই কখনো অযৌক্তিক কিছু বললে ফেললে ক্ষমা করে দিস ওকে, কিছু মনে রাখিস না। সাফওয়ান নিজে বাম হাতটা দিয়ে শামসুলের হাতের উপরে রেখে বলল, আপনি কোনো চিন্তা করবেন না মামা, আপনার মেয়েকে কোনো অযত্নে রাখবো না আমি। আপনাদের মতো করে ওর খেয়াল রাখার চেষ্টা করব আমি। আপনি শুধু দোয়া করবেন আমাদের জন্য। শামসুল চোখমুখ মুছে মাথা নাড়ালো। সাফওয়ান মামার হাত ছাড়িয়ে আসে বলে ড্রাইভিং সিটে গিয়ে বসলো। শামসুল গেট খুলে দিল। সাফওয়ান, রুমি আর শাফিনকে নিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। শামসুল সেদিকে এক নজর তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর আবারও রুমের দিকে পা বাড়ালো। এদিকে আয়শা নিজেকে ধাতস্থ করে রুমে গিয়ে নিজের ফোনটা হাতে নিয়ে সুইচটা চাপলেন রাফসানকে এইসব কথা বলার জন্য। কিন্তু সুইচ টিপল, দেখলো রাফসানের 7টা থেকে শুরু করে এই পর্যন্ত 57টা মিসড কল দিয়েছে। রাফসানের এতগুলো মিসড কল দেখে আয়শা ভরকালেন। ছেলেটার কোনো বিপদ আপদ হলো কি না ভেবেই দ্রুত কল ব্যাক দিলেন। প্রথম 2বার রিং হলো, কেটে গেল, আবার কল দিলেন। দুশ্চিন্তায় ওনার বুকটার ভেতরে দূর দূর করে কাঁপতে লাগলো। 2বার রিং হওয়ার পর রাফসান কল ধরল। উত্তেজিত গলায় বলল, মা, কখন থেকে কল দিচ্ছি, ধরছো না কেন? ওদিকে কি হয়েছে বড় দ্রুত? জুবাইর সাথে কি রুমির বিয়েটা হয়ে গেছে? আয়েশা কি উত্তর দেবে ভেবে পেল না, নিরুত্তর রইলেন। মাকে কোনো কথা বলতে না দেখে রাফসান আবারও জিজ্ঞেস করল, কি হলো মা, কথা বলছো না কেন, কি হয়েছে দ্রুত বলো। আয়েশা ইতস্তত করে কিছুক্ষণ ওইভাবেই রইলেন, তারপর বললেন, একটু আগে রুমিকে নিয়ে চলে গেছে সাফওয়ান বিয়ে করে। রাফসান আশাহত হয়ে বসে পড়ল নিজের বিছানায়। এটা হওয়ারই ছিল। সাফওয়ান যেখানে চাইছে সেখানে কারো সাধ্য নেই রুমিকে অন্য কারোর সাথে বিয়ে দেওয়ার। হতাশাগ্রস্ত গলায় ও বলল, মা, তুমি জানো তোমার মেয়েকে কার হাতে তুমি তুলে দিয়েছ? সাফওয়ান একটা কিলার মেশিন মা। ও ও আন্ডারগ্রাউন্ডের একজন নামকরা প্রফেশনাল হিটম্যান। মানুষ মেরে টাকা কামায় ও, আর সেটাও ইন্টারন্যাশনাল লেভেলে। শুধুমাত্র গত বছরে ওর বডি কাউন্টার 170,000। শুধুমাত্র গত বছরে। তাহলে এতগুলো বছরে কত মানুষ মেরেছে তুমি ভাবতে পারছো? সিঙ্গাপুরে ওর প্রচুর পূর্ণ লাইফস্টাইল ছিল। ও যে এত ক্লাসি লাইফ লিড করে, মার্সিডিজ কিনেছে, দেশেও একটা গাড়ি আছে, আর ওখানে হয়তো আরও আছে। এত টাকাও পায় কোথায়? এইভাবে, যার খবর ও পুরো ফ্যামিলি কেউ জানে না। আর ও যাদের এই টাকার বিনিময়ে মার্ডার করে তারা ছোটোখাটো কেউ নয়, বিভিন্ন দেশ, বিভিন্ন বড় বড় পদের অধিষ্ঠিত ব্যক্তি তারা। আর ও যাদের হয়ে কাজ করে তারাও খুব বিপজ্জনক লোক। ও যাদেরকে খুন করেছে এত যাবৎ এতকাল, তাদের লোক হন্য হয়ে খুঁজছে ওকে। যেখানে পাবে সেখানে ওকে একেবারে খতম করে দেবে। আশায় যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল। কি হবে এইভাবে ওর মেয়েটার? ওই ছেলেটা জবরদস্তি করে ওর মেয়েটাকে বিয়ে করলো এই জীবন দেওয়ার জন্য। কি হবে এখন? সাফওয়ানকে যদি ওরা মেরে ফেলে তাহলে ওর মেয়েটার কি হবে? ওর মেয়েটা বিধবা হয়ে যাবে, তখন কি হবে? আর রুমি সাফওয়ানের স্ত্রী জানতে পারলে যদি ওরা রুমিকেও মেরে দেয়, কি হবে তখন? শামসুল আসলেন এমন সময় রুমে। আয়শাকে এইভাবে কানে ফোন নিয়ে হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে তিনি দ্রুত পায়ে এগিয়ে এলেন। এসে জিজ্ঞেস করলেন তিনি, কি হয়েছে? আয়শা কান থেকে ফোন সরিয়ে শামসুল দিকে তাকিয়ে শুধুমাত্র বললেন, রাফসান। রাফসান তার শামসুল তাড়াতাড়ি ফোনটা কানে ধরল, হ্যালো বলল। ওপাশ থেকে রাফসান বল, বাবা, তুমি কেন আটকাওনি সাফওয়ানকে? কেন তুমি রুমিকে ওর হাতে তুলে দিলে বাবা? ও নিচে তো মরতে বসেছে, এইভাবে আমাদের রুমিকেও সাথে নিয়ে মরবে। রাফসানের এবার আয়শাকে বলা কথাগুলো শামসুলকেও বলল। সব শুনে শামসুল থাও মেরে দাঁড়িয়ে রইলেন। একে চরিত্রহীনের হাত থেকে মেয়েকে বাঁচিয়ে এক খুনির হাতে তুলে দিয়েছেন তিনি, যে কিনা টাকার জন্য মানুষ খুন করে। শামসুল কিছুক্ষণ সময় নিয়ে নিজেকে স্বাভাবিক করে জিজ্ঞেস করল, ও এত বছর এত খুন করেছে, তবে পুলিশ ধরেনি কেন ওকে? রাফসান হাঁটুতে কুনুই ঠেকিয়ে মাথা নিচু করে হাতে মাথা ঠেকালো। দুশ্চিন্তা গ্রাস করেছে ওকে। ও বলল, এটাই তো মেন পয়েন্ট বাবা। সবাই জানে কে খুন করেছে, কিন্তু প্রমাণ নেই কোনো। কারণ কোথাও কোনো রকমের কোনো ক্লু রেখে যায় না ও। আর খুনগুলো ও কোন অস্ত্র দিয়ে করে কেউ জানে না। হয়তো কোনো অস্ত্র দিয়ে করে না। কোনো ভিকটিমের শরীরে আজ পর্যন্ত অস্ত্রের কোনো আঘাত পাওয়া যায়নি। ওর ভিকটিম
সবার মাথা নয়তো চোখ উপড়ে থাকে ও, কারো কারো হাত পাগুলো ভিন্ন ছিন্ন ভিন্ন করে দেয়। আর এই বিভিন্ন বিচ্ছিন্নতা করতে কোনো অস্ত্র লাগে না সাফওয়ানের। কোনো ক্রাইম স্পটে সিসিটিভি ফুটেজেও ওকে কখনো দেখা যায়নি। শামসুল এবার সন্দেহান হয়ে বলল, ওকে দেখা যায়নি তাহলে পুলিশ কিভাবে জানলো মার্ডারের জন্য ওই দায়ী? মার্ডার ওই করেছে নাকি ওকে কেউ ফাঁসাচ্ছে? রাফসান দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বাবা, ব্যাপারটা আসলে খুব কমপ্লেক্স। এতকাল কেউ জানতো না যে আসলে কে খুনগুলো করে। যাদের খুন করা হয়েছে আজ পর্যন্ত তাদের লোকেরাও জানতো না এতদিন। সাফওয়ান সিঙ্গাপুর থেকে চলে আসার আগেই এই প্রফেশন ত্যাগ করে, কিন্তু ও যাদের হয়ে কাজ করত তারা ওকে হাতছাড়া করতে চায়নি, কারণ এমন দক্ষ হিটম্যান খুবই কম পাওয়া যায়। তার উপরে মহলের লোকজনরা ওকে অনুরোধ করে এই প্রফেশন ত্যাগ না করতে, কিন্তু তাদের কথা না শুনে সাফওয়ান এই প্রফেশন থেকে অব্যাহতি দেয়, আর তাতেই বাধে বিপত্তি। খুনগুলো যারা করিয়েছে তারা ভিকটিমদের লোকদের জানিয়ে দিয়েছে সাফওয়ানের কথা, সাথে পুলিশদেরকেও। কিন্তু সাফওয়ান দেশে ফেরার পর ওদেরকে চ্যালেঞ্জ করে এসেছে যে ওর বিরুদ্ধে প্রমাণ পেলে ও স্বেচ্ছায় ওদের কাছে ধরা দেবে। ওরা কোনো প্রমাণ পায়নি সাফওয়ানের বিরুদ্ধে, কিন্তু সাফওয়ানকে ওরা ছাড়বে না। যে কোনো মূল্যেই সাফওয়ানকে ওরা খুঁজে বের করে হত্যা করবে। আর নয়তো কি? অধৈর্য হয়ে জিজ্ঞেস করলো শামসুল। রাফসান ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল, আর নয়তো ওকে সায়েন্টিস্টদের হাতে তুলে দেওয়া হবে, কারণ ওর এই রেয়ার কন্ডিশনের কথা উপর মহলের কয়েকজন জানতো। তারা এই ব্যাপারটা ফাঁস করে দিয়েছে আমেরিকান একটা হাইভেটি রিসার্চ অর্গানাইজেশনে। যতদূর ধারণা করা যাচ্ছে তারাও লোক লাগিয়েছে সাফওয়ানকে খোঁজার জন্য, আর ওকে পেলে সোজা ওদের ল্যাবে নিয়ে যাবে। আর তারপর ওর উপরে কী হবে কেউ জানে না। শামসুল বসে পড়ল নিজের বিছানায়। এখন কি হবে? সাফওয়ানের পেছনে এত এত লোক লেগে আছে ওকে মেরে ফেলার জন্য। তাহলে রুমির কি হবে এখন? ওরা যদি সাফওয়ানের সাথে সাথে রুমিরও কোনো ক্ষতি করে দেয়, মেয়ের কিছু হলে তিনি কি করবেন? রাত এখন প্রায় 3টা। সাফওয়ান ড্রাইভিং সিটে বসে গাড়ির স্টিয়ারিং ঘোরাচ্ছে। চোখ ওর রাস্তার দিকে হলেও মনোযোগ সম্পন্ন পাশের সিটে বসা ক্রোধন্বয় রমণীর দিকে। রুমাশা গাড়িতে ওঠার পর থেকে নিঃশব্দে কেঁদেই চলেছে। চোখ থেকে ওর পানি থামছেই না। কান্নার দমকে মাঝে মাঝে কেঁপে উঠছে। শাফিন পেছনে বসে বারবার রুমাশাকে সান্ত্বনা দিচ্ছে যাতে কান্না না করে, কিন্তু রুমাশা চাইলেও কান্না আটকাতে পারছে না। বুকের ভেতরটা বারবার দুমড়ে উঠছে কান্নার কারণে। সাফওয়ান নীরব হয়ে আছে। রুমাশার মনের অবস্থাটা একটু হলেও বুঝতে পারছে। সেই রাত থেকে ওর উপর দিয়ে যা বয়ে গেছে তাতে ওর কান্না না করাটাই বরং অস্বাভাবিক হতো। একবার আর চোখে দেখল ও রুমাশাকে। ক্লান্তিতে চোখ দুটো ছোট হয়ে এসেছে, মাথা থেকে ওড়নাটা পড়ে গেছে। খোলা চুলগুলো কয়েক গাছি বাতাসে উড়ছে, থেকে থেকে ফোপাচ্ছে ও। বাম গালে ফোলাটা এখন একটু কমেছে, তবে লাল হয়ে আছে। রাতে খাওয়াও হয়নি ওর। এত রাতে দোকানপাট সব বন্ধ, বাড়ি গিয়ে ছাড়া আর পেটে কিছু পড়বে না। রুমাশের দিকে থেকে চোখ সরিয়ে আবারও রাস্তায় মনোযোগ দিল সাফওয়ান। বাড়ি পৌঁছাতে আর বেশি রাস্তা বাকি নেই। রুমাশা খানিকের ভেতরই গাড়ির উইন্ডো গ্লাসে মাথা ঠেকে ঘুমিয়ে পড়ল। সাফওয়ান গাড়ির গতি ধীর করে রুমাশার সিটটা পেছনে হেলিয়ে দিয়ে ভালোভাবে ঘুমানোর জন্য জায়গা করে দিল। তারপর আবারও গাড়ি গতি বাড়িয়ে দিল ও। ঘুম দরকার রিমোর, যত দ্রুত বাড়িতে যাওয়া সম্ভব তত দ্রুতই রিল্যাক্স হতে পারবে ও। রুমাইশা ঘুমের পর চারদিকটা আরও নিস্তব্ধ হয়ে গেল। গাড়ির ইঞ্জিনের শশা শব্দ ছাড়া আর কিছু কানে এলো না। শাফিনের চোখে ঘুম নেই। এত সব ঘটনার মুহূর্তের ভেতর হয়ে গেল। ভাইয়ের যা রূপ আগে কখনো দেখেনি তাই এখন দেখে ফেলেছে ও। ভাইকেও হঠাৎ করেই যেন কেমন ভয় ভয় পাচ্ছে। সাফওয়ান আর চোখে গাড়ি ভিউ মিরর দেখে শাফিনের চেহারাটা দেখতে পেল। ভীত অথচ উস্কো চোখ নিয়ে তাকিয়ে আছে সাফওয়ানের দিকে। সাফওয়ান বলল, কিছু জিজ্ঞেস করা থাকলে কর। শাফিন থতমত খেয়ে গেল প্রথমে। ভাই ওর চেহারা দেখে বুঝে গেছে ভেবে লজ্জা পেল ও, কিন্তু ভাই সেটাকে বুঝতে দিল না। জিজ্ঞেস করল, আচ্ছা মামি তো রুমি আপুর ফোন সেই সন্ধ্যায় নিয়ে গিয়েছিল শুনলাম, তাহলে তুমি এত রাতে কীভাবে বুঝলে যে আপুর বিয়ে দিচ্ছে মামি? সাফওয়ান হাসলো নিঃশব্দে, তারপর বলল, রিমুর বাড়িতে একটা ট্রাক লাগিয়ে দিয়েছিলাম আমি। সেদিন এসে
ও কোথায় যাবে, কার সাথে ও কী কথা বলবে সব জানতে পারবো আমি। ওর সেফটির জন্য লাগিয়েছিলাম, আর সেটাই কাজে লেগে গেল। আমি ধারণা করেছিলাম যে মামা বা মামি এই ধরনের কিছু একটা করতে পারে, আর সে কারণেই ট্রাকটা দ্রুত লাগিয়েছিলাম, নইলে আরও পরে লাগানোর ইচ্ছা ছিল আমার। সেদিন ট্রাকটা লাগিয়েছিলাম বলেই আজ রিমুকে আমি আমার বউরূপে পাশে পাচ্ছি, নইলে আজ হয়তো আমার রিমু অন্য কারো হয়ে যেত। শাফিন মুগ্ধ চোখে দেখলো ভাইকে। ওর ভাইটা সেই ছোটবেলা থেকে রুমি আপুর জন্য পালে প্রাণ দিয়ে দেয়। কিভাবে যে রুমি আপু সাফওয়ানের এত আদর আর আদরের হলো মাথায় আসছে না শাফিনের। নিজের অজান্তে মুখে হাসি ফুটে উঠল ওর। খানিক পর বাড়ি পৌঁছে গেল ওরা। শাফিন নেমে গেট খুলে দিল। সাফওয়ান গাড়ি ঢোকালো বাড়ির ভেতরে। শাফিন আবার গেট লাগিয়ে দিয়ে বাড়ির মেইন ডোরের দিকে এগিয়ে গেল। সাফওয়ান গাড়িটা নিয়ে গ্যারেজে ঢোকালো। রুমাশা তখনও ঘুমিয়েছে। ক্লান্ত অবসন্ন দেহটা রাস্তায় এত ঝাঁকানিত আর ছোটোখাটো শব্দ তো ঘুম ছাড়ল না। গাড়ির ইঞ্জিন বন্ধ করে সাফওয়ান গাড়ি জানলায় মাথা ঠেকিয়ে ঘুমানো রুমাশার নিকটে এগিয়ে এলো। ঘুমান্ত রুমাশাকে দেখে বাচ্চাদের মতো লাগছে পুরাই। ঘুমের ঘরে নিজের ঠোঁটটা ফুলে উঠেছে, ব্রু দুটো ওপরে উঠেছে, যেন জাগলেই কেঁদে দেবে। সাফওয়ান বিমুগ্ধ নয়নে তাকিয়ে রইল রুমাশার মুখের দিকে। কিছুক্ষণ পর আস্তে আস্তে ওর চোয়ালে চাপড় দিতে শুরু করলো সাফওয়ান। মৃদু স্বরে কয়েকবার ডাক দিল রিমু বলে। সাফওয়ানের ডাকে শুনে হড়বড়িয়ে উঠে গেল রুমাশা। সদ্য ঘুম ভাঙা চোখ হঠাৎ করে বুঝল না কোথায় আছে। পাশে তাকিয়ে সাফওয়ানকে দেখে চমকে উঠল ও। মুখটা হা হয়ে গেল কিঞ্চিত। এত রাতে এমন চিপা চাপায় জায়গায় সাফওয়ান ওর সাথে কি করছে, আর এত কাছাকাছি এসে বা কী করছে, কিছু ভাবতে পারল না ও। পরক্ষণে ওর মনে পড়ল ওর তো বিয়ে হয়ে গেছে, আর জায়গাটা আসলে চিপা চাপা না, এটা ওর শ্রদ্ধেয় স্বামীর কালো ঘোড়া। সাথে সাথে মুখটা হা হয়ে বন্ধ হয়ে গেল আবারও। রুমাশার এমন বিভ্রান্ত চেহারা দেখে সাফওয়ান হাসল, বলল, শ্বশুরবাড়ি পৌঁছে গেছিস, নিচে নামবি, নামি কোলে করে নামাবো? রুমাশা আধো ঘুমে বলল, আমি নামছি। তারপর গাড়ির ভেতরে দরজায় হাতল ধরে টান দিল। কিছুক্ষণ টানাটানি করলো, কিন্তু খুলতে পারল না। এই গাড়ির দরজাটা কি হচ্ছে, কি করছে ওর সাথে, কেন ভাই এমন করে ভেবে পেল না ও। আরও কয়েকবার চেষ্টা করলো। তারপরে যখন খুলল না, তখন রুমাশা অসহায় চোখে পাশে বসে সাফওয়ানের দিকে ফিরে তাকালো। সাফওয়ান এতক্ষণ এক বুড়ো উঁচু করে চোখাচোখ করে কাজকর্ম দেখছিল ওর। রুমাশাকে এইভাবে তাকাতে দেখে বলল, অনেক কষ্ট করেছেন, এবার থামেন আপনি, আমি খুলছি। তারপর নিজে সিট থেকে নেমে ওপাশে দরজাটা খুলে দিল সাফওয়ান। তারপর হাতটা এগিয়ে দিল রুমির দিকে। চৌকিতে একবার তাকালো রুমাশা সাফওয়ানের দিকে, তারপর হাতে হাত রেখে গাড়ি থেকে নামলো। শাফিন মেইন ডোরের কাছে এসে কলিং বেল দিল। রুনিয়া সবেমাত্র চোখ লাগিয়ে এসেছিল। ছেলে দুটো হঠাৎ বাইরে যাওয়ায় চিন্তায় ছিলেন তিনি। শাফিনের কাছে দুবার কল দিয়েছেন, কিন্তু ধরেনি ও, যার কারণে আরও বেশি চিন্তিত ছিলেন। কলিং বেলের শব্দ পেয়ে রুম থেকে বেরিয়ে এসে মেইন ডোর খুলে দিলেন তিনি। শাফিন দরজায় দাঁড়িয়েছিল। শাফিনকে একা দেখে রুনিয়া ভড়কে গেলেন, বললেন, তুই একা কেন, সাফওয়ান কই? শাফিন মুচকি এসে বলল, গাড়ি রাখতে গেছে গ্যারেজে, আমাদের সাথে আরও একজন এসেছে, বাড়ির নতুন সদস্য, তাকে বরণ করার জন্য প্রস্তুতি নাও। রুনিয়া শাফিনের কথা বুঝতে না পেরে বলল, নতুন সদস্য মানে কে এসেছে তোদের সাথে? সেই মুহূর্তে সাফওয়ান এসে হাজির হলো শাফিনের পেছনে। রুমাশাকে পেছনে থাকা অন্ধকারে দেখতে পেল না রুনিয়া। সাফওয়ানকে দেখে রুনিয়া জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিলে তোরা, আর কি এসেছে তোদের সাথে, কাউকে দেখছি না তো। তখনই সাফওয়ান পেছন থেকে আলুথালু বেশে রুমাশাকে বের হয়ে আসলো রুনিয়ার সামনে। এত রাতে রুমাশাকে সাফওয়ানদের সাথে দেখে রুনিয়া চমকালো প্রচণ্ড। তার উপর রুমাশার চোখ মুখের এমন বিহাপদ দশা দেখে রুনিয়া ভয় পেল। দ্রুত এগিয়ে এসে মুখে হাত বলে উদ্বিগ্ন স্বরে বলল, রুমিমা, কী রে, কী হয়েছে তোর, এমন দেখাচ্ছে কেন তোকে? আর এত রাতে তুই এদের সাথে কিভাবে, কি কোথায় পেলে ওরা তোকে? বাড়িতে জানে সবাই? সাফওয়ান পাশ থেকে বলে উঠল, জানে মা, সবাই জানে। রিমুকে আমি বিয়ে করে নিয়ে এসেছি মামা মামি উপস্থিতিতেই। এখন তুমি ওর রুমে দিয়ে আসো, যেখানে ও থাকতো আগে। ওর ঘুমের দরকার অনেক, পারলে কিছু খাইয়ে দিও, দুপুরের পর কিছু খায়নি ও। আর বাকি কথা কাল হবে, সবই খুলে বলবো তোমাকে, এখন আমাদের সবার বিশ্রামের দরকার।
তারপর সাফিনকে সাফিনের রুমে যেতে বলে নিজেও চলে গেল সিঁড়ি দিয়ে। রুনিয়া অবাক হলেন প্রচণ্ড। কি এমন হলো যে এত রাতে গিয়ে সাফান বিয়ে করে আনলো রুমিকে? সব ঠিকঠাক আছে তো ওদিকে? কিন্তু বেশি কিছু ভাবল না তিনি। রুমিকে ক্লান্ত দেখাচ্ছে অনেক। আর বাহু ধরে ভেতরে নিয়ে আসলো রুনিয়া। রুমি এখন তার পরিবারের একজন স্থায়ী সদস্য ভাবতেই রুমির প্রতি স্নেহ যেন আরও কয়েকগুণ বেড়ে গেল তার। রুমিকে রুমে গিয়ে ফ্রেশ হতে বলে তিনি রান্নাঘরে চলে গেলেন। ফ্রিজে রাতে রান্না করা ভাত আছে আর মাছের ঝোল। সেগুলো বের করে গরম করে থালায় ভাত বেড়ে নিলেন। তারপর ওর ঘরে যাবেন। ঘুমের চোটে বসে টাল সামলাচ্ছে রুমাইশা। রুনিয়া তাড়াতাড়ি করে মুখে তুলে খাইয়ে দিলেন ওকে কয়েক লোকমা। অল্প কয়েকটা খেয়েই রুমাইশা হার মানল। এক গ্লাস পানি খেয়ে ঘুম ঘুম চোখে রুনিকে বলল, আর একটু খাবো না ফুপ্পি? ঘুমে চোখ দুটো বন্ধ হয়ে আসছে আমার, কিছু দেখতে পাচ্ছি না। চোখ বড় বড় করে চারিদিকে ঘুরে তাকালো রুমাইশা। রুনি হাসল। মেয়েটা ঘুমের ঘরে দুষ্টুমি করছে। থালা নিয়ে বাইরে যেতে নিলে রুমাইশা পেছন থেকে বলে উঠল, তুমি আজ আমার সাথে ঘুমাবে একটু ফুপ্পি? তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতাম, খুব ইচ্ছা করছে। রুনিয়া রুমাইশার দিকে পেছনে ফিরে তাকিয়ে দুষ্টু এসে বলল, আমার ছেলেকে জড়িয়ে ধরতে পারছিস না বলে এখন আমাকে চাইছিস? রুমাইশা রুনির কথায় তাজ্জব বনে গেল। লজ্জা পেয়ে চোখ মুখ লাল হয়ে গেল। বলল, ছি ছি ফুপ্পি, কী সব বলছো তুমি? যাও, লাগবে না, আমি একাই ঘুমাবো। বলে কোলবালিশটা নিয়ে উল্টো দিকে ফিরে বালিশে মাথা রাখলো রুমাইশা। রুনিয়া তা দেখে হেসে বলল, ঘুমিয়ে থাক, আমি আসছি এগুলো রেখে। রুমাইশার মুখে হাসি ফুটে উঠল, কিন্তু এদিকে ফিরল না সে। উল্টো দিকে ফিরেই ঘাপটি মেরে শুয়ে রইল।